ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে ৩ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। ২ দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। ৩ একজন নীল বিদ্রোহের নেতা হলেন দিগম্বর বিশ্বাস। ৪ ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে। ৫ ব্রিটিশ শাসকরা ছিল বিধান নরমপন্থীদের কাছে। ২ এর রাইতে বলেছে কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। ১৭৭২ খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায় একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। সেই বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমি নিলামে সব থেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে তার সঙ্গে কোম্পানি ওই জমির বন্দোবস্ত করবে। ৫ বছরের জন্য ওই জমি ওই ব্যক্তিকে ইজারা দেওয়া হতো বলে এই বন্দোবস্তকে ইজারাদারি বন্দোবস্ত বলা হতো। তাহলে ইজারাদারি বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস। ২ বলেছে রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো এবং কৃষিতে বাণিজ্যকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হতো? রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো এবং কৃষিতে বাণিজ্যকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকীকরণ বলে ব্যাখ্যা করা হতো। ৩ দিয়েছে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? ১৮৫৩ খ্রিস্টাব্দে। ৪ দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলা হয়? সম্পদের বহির্গমন। ৫ কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? রাজা রামমোহন রায়। ৬ দিয়েছে লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যাভির নিয়ন্ত্রণের আইনের উদ্দেশ্য কি ছিল? ১৮৭৬ খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এর উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। তাহলে উদ্দেশ্য হচ্ছে জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। ৩ দিয়েছে শূন্যস্থান পূরণ করো। আইন নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ৩ দিনের তামাশা বলে ব্যঙ্গ করা হতো। ২ আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা। ৩ ১৯০৮ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। ৪ লর্ড কার্জন বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন। ৪ এর আইতে দিয়েছে সূর্যাস্ত আইন কি? লিখবে জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল আপাতভাবে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতে ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। ৪ ২ নম্বর প্রশ্ন বলেছে ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। ৩ বলেছে শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় ১৮১৮ খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন আর সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়। ৪ দিয়েছে অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? লিখবে একটি বিষয়কে ঘিরে নরমপন্থী জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তা হলো ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশের সমালোচনা করেছিল। এই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলা হয়। এখান থেকে এতটা কাকে বলে? ৫ বলেছে সভা সমিতিগুলির কি উদ্যোগ ছিল? ভারতে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কিছু সভা সমিতি। এই যে রাজনৈতিক দাবি দেওয়া তুলে ধরার প্রশ্নে আঞ্চলিক গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে, এই যে নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ রক্ষার উদ্দেশ্য থাকলেও ধীরে ধীরে সংগঠনগুলি আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারে ভূমিকা নিয়েছিল।
তাহলে হচ্ছে নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষার উদ্দেশ্য, আর হচ্ছে আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসার, আর রাজনৈতিক দাবি দেওয়া তুলে ধরা প্রভৃতি উদ্যোগ নিয়েছিল। 5 রায়তে দিয়েছে ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো। ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের বিশেষ ভূমিকা দেখা যায়। বেশি হারে নগদ রাজস্বের দাবি মেটাতে চাষিরা মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিত। নানা ক্ষেত্রে কৃষকের অজ্ঞতা নিরক্ষরতার সুযোগ নিয়ে মহাজনরা হিসাবের কারচুপি এবং জালিয়াতি করে সুদ আদায় করে যেত। তাছাড়া কোম্পানির নানা আইনের ফলে ক্রমে মহাজনরা জমির দখল নিতে শুরু করে। আইন ব্যবস্থার নানা অসঙ্গতিকে নিজেদের স্বার্থে কাজে লাগাতো মহাজনরা। ফলে মহাজনী ব্যবস্থা ও মহাজন ক্রমেই গ্রামের কৃষকের আক্রমণ ও বিরোধিতার লক্ষ্য হয়ে উঠেছিল। বিভিন্ন অঞ্চলে কৃষক বিদ্রোহের সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় মহাজনী ব্যবস্থা ও মহাজনদের উপরে আক্রমণ। 2 দিয়েছে 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কিরূপ ছিল। এইখান থেকে এতটা বলবে যে 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়। তবে 1856 খ্রিস্টাব্দের শেষ দিকে ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়ে গিয়েছিল। প্রায় 4250 মাইলেরও বেশি অঞ্চল টেলিগ্রাফ যোগাযোগের আওতায় এসে গিয়েছিল। তার ফলে কলকাতা থেকে আগ্রা এবং উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলি এবং বোম্বাই, মাদ্রাজ ও ওটকা মুন্ড প্রভৃতি অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগ বিস্তৃত হয়েছিল। 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল আর ঊনবিংশ শতকের শেষ দিকে 52,900 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিগ্রাফ লাইন। 3 দিয়েছে নারী শিক্ষা এবং পণ্ডিতা রমাবাই সম্পর্কে যা জানো লেখো। এই প্রথম লাইনটা লিখবে যে 19 শতকে নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারীও উদ্যোগী হয়েছিলেন। এদের মধ্যে পশ্চিম ভারতে পণ্ডিতা রমাবাই উল্লেখযোগ্য। তারপর এখানে চলে আসবে পণ্ডিতা রমাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল। সমস্ত সামাজিক বাধা নস্যাৎ করে তিনি এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন রমাবাই। বিধবা মহিলাদের জন্য তিনি একটি আশ্রম তৈরি করেছিলেন। তবে রমাবাইয়ের উদ্যোগকে রক্ষণশীলদের অনেকেই সমালোচনা করেছিলেন। 4 দিয়েছে ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। লিখবে পূর্ব বাংলার ফরিদপুর অঞ্চলে হাজী শরিয়তুল্লাহ গরিব চাষিদের নিয়ে ফরাজি আন্দোলন গড়ে তোলেন। ফরাজি মতামতের প্রসারের ফলে স্থানীয় জমিদারেরা ভয় পেয়েছিল। বারাসাত বিদ্রোহের মতোই ফরাজি আন্দোলনেও জমিদার নীলকর এবং ঔপনিবেশিক প্রশাসনের বিরোধিতা করা হয়েছিল। ফরাজি আন্দোলন ঊনবিংশ শতকের শেষ দিক পর্যন্ত চলেছিল। 5 দিয়েছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝায়। এইখান থেকে এতটা লিখবে যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পেছনে হিউমের ভূমিকাকে ঘিরে এক ধরনের অতিকথন তৈরি হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্নের লেখা হিউমের একটি জীবনী সেই জন্য দায়ী। ওয়েডারবার্ন জানান যে হিউম এবং বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বটি কংগ্রেস প্রতিষ্ঠার হিউম ডাফরিন ষড়যন্ত্র বলে পরিচিত। আচ্ছা, যেহেতু 3 নাম্বার আছে পুরোটাই দেবে। দীর্ঘদিন হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যাখ্যা করা হতো, কিন্তু ওই তত্ত্বে বেশ কিছু ফাঁক দেখা যায়। তাছাড়া কংগ্রেসের উদ্যোগ নিয়ে ডাফরিন সন্দিহান ছিলেন। সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি হিসাবে তিনি কংগ্রেসকে বিদ্রূপ করেন। ফলে ডাফরিনের নানা বক্তব্য থেকেই কংগ্রেস বিষয়ে তার নেতিবাচক মনোভাব ফুটে ওঠে। 6 দিয়েছে নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। লিখবে 1859-60 খ্রিস্টাব্দে বাংলায় নীল চাষ ও নীলকরদের অত্যাচারকে কেন্দ্র করে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহে দুজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। নীল বিদ্রোহের পক্ষে বাংলার শিক্ষিত জনগণের অনেকেই নানাভাবে সহানুভূতি দেখিয়েছিলেন। 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। খ্রিস্টান মিশনারি রেভারেন্ড জেমস লং নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন।
হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকা নীলচাষীদের পক্ষে দাঁড়ায়। এসবের ফলে নীলকরদের উপর চাপ বৃদ্ধি পেয়েছিল। 1863 খ্রিস্টাব্দ নাগাদ নীল বিদ্রোহ শেষ হয়ে যায়, পাশাপাশি বাংলা থেকে নীল চাষও ততদিনে প্রায় উঠে গিয়েছিল। 86 রায়তে দিয়েছে। 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। লিখবে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেল ব্যবস্থা। এর ফলে ভারতের বিভিন্ন এলাকা একে অন্যের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে রেলপথ বানানোর পদ্ধতি থেকে স্পষ্ট বোঝা যায় যে আদতে ভারতের উন্নতির কারণে রেলপথ বানানোর পরিকল্পনা নেওয়া হয়নি, বরং ঔপনিবেশিক শাসনকে গতিশীল করাই ছিল রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য। লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। ডালহৌসির মূল উদ্দেশ্য ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনী যাতায়াত নিশ্চিত করা, পাশাপাশি বন্দর শহর ও বিভিন্ন বাজার ও কাঁচামাল উৎপাদনের জায়গাগুলিকে রেলপথ দিয়ে সহজে যুক্ত করার পরিকল্পনাও ছিল। তার ফলে ভারতের বাজারকে ব্রিটিশ পণ্যের বাণিজ্যের উপযোগী করে তোলা সহজ হতো। রেলপথ নির্মাণের ব্যয়বহুল প্রকল্পে ব্রিটিশ মূলধন বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। তাছাড়া বিশেষ প্রয়োজনে উপনিবেশের রাজস্ব থেকে 5% হারে সুদ দেওয়ার কথা বলা হয়েছিল। যেসব কোম্পানিগুলি রেলপথ বানানোর দায়িত্ব পেয়েছিল তাদের 99 বছরের চুক্তিতে জমি দেওয়া হয়েছিল। সেই জমিগুলি থেকে রাজস্ব নেওয়া হতো না। বলা হয়েছিল চুক্তির মেয়াদ শেষ হলে রেলপথ ব্রিটিশ সরকারের দখলে চলে যাবে। যদিও মেয়াদের মধ্যে যে কোনো সময় কোম্পানিগুলি রেলপথ সরকারকে ফেরত দিয়ে মূলধন বাবদ যাবতীয় খরচ সরকারের কাছে দাবি করতে পারত। সেক্ষেত্রে রেলপথ নির্মাণের প্রকল্পটি বিভিন্ন কোম্পানির মূলধন বিনিয়োগের আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছিল। ফলে 1858 থেকে 1869 খ্রিস্টাব্দের মধ্যে 7 কোটি পাউন্ডেরও বেশি মূলধন ভারতের রেলপথ নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল। উপনিবেশের আর্থিক উন্নয়নের ফলে ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষায় রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল। প্রচুর ব্রিটিশ পণ্য বন্দরগুলি দিয়ে দেশের ভিতরের বাজারগুলিতে রেলপথের সাহায্যে পৌঁছে দেওয়া হতো। তার জন্য ভাড়া লাগতো খুবই কম। অথচ দেশের বিভিন্ন জায়গা থেকে রপ্তানির জন্য পণ্য বন্দরে আনতে হলে রেলে অনেক বেশি ভাড়া লাগতো। সেইভাবেই কাঁচামাল পরিবহনের ক্ষেত্রে রেল ভাড়ার বৈষম্য ছিল। ভারতের রেলপথ নির্মাণের প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কিছুদিন পর্যন্ত কয়লাও ব্রিটেন থেকে নিয়ে আসা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো, কিন্তু উন্নত প্রযুক্তিগুলি প্রয়োগ করার জন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। ফলে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে উন্নত প্রযুক্তি শিক্ষা থেকে ভারতীয়দের সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল। তাছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হতো, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়েছিল। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কাটা পড়ে, ফলে পরিবেশ দূষিত হয়েছিল। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠী রেলপথ নির্মাণকে মেনে নিতে পারেনি, কারণ রেলপথ বসাতে গিয়ে তাদের জমি, জীবিকা, সামাজিক মর্যাদাকে আঘাত করা হয়েছিল। ফলে ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের কারণ ছিল রেলপথ নির্মাণ। রেলপথ নির্মাণ ঔপনিবেশিক সমাজের পক্ষে কতটা জরুরি তা নিয়ে নানা রকম মত ছিল। ভারতীয়দের মধ্যে অনেকেই মনে করতেন রেলপথের বদলে প্রশাসন যদি সেচ ব্যবস্থা উন্নয়নে নজর দিত তাতে সমাজে অনেক বেশি উপকার হতো। তাছাড়া ভারতের রাজস্ব থেকে রেলপথ নির্মাতা কোম্পানিগুলিকে সুদ দেওয়ার বিষয়টিও অনেকেই সমালোচনা করেন। তাদের মতে এর ফলে দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছিল। তাই দেশীয় সমাজে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে বাস্তবে রেলপথ নির্মাণ ভারতের বাজারগুলিকে অনেক পরিমাণে একজোট করেছিল। পণ্য ও যাত্রী পরিবহন সহজতর হয়েছিল, সে বিষয়ে সন্দেহ নেই। 2 নম্বর প্রশ্ন বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা, সমাজ সংস্কার ও নারী শিক্ষায় তার কি অবদান ছিল তা আলোচনা করো। এখান থেকে বলবে যে 19 শতকের দ্বিতীয় ভাগে বাংলায় প্রায় একই একক উদ্যোগে শিক্ষা এবং সমাজ সংস্কারে উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত কলেজে পড়ানোর সময় থেকে শিক্ষা সংক্রান্ত নানান সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন বিদ্যাসাগর। তার উদ্যোগেই ব্রাহ্মণ এবং বৈদ্য পরিবারের ছেলেদের পাশাপাশি কায়স্থ ছেলেরাও সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরাজি শিক্ষার দরকার অনুভব করেছিলেন। এটা হচ্ছে বিদ্যাসাগরের শিক্ষার সমাজ সংস্কার, এটা শিক্ষার বিষয় সংস্কার আর কি।
তিনি বুঝেছিলেন মাতৃভাষার ইংরাজির মধ্যে সংযোগ সাধন দরকার। 1850-এর দশকে ছাত্রদের পড়ার জন্য অনেকগুলি বই লেখেন বিদ্যাসাগর। পাশাপাশি ইংরাজি ভাষায় লেখা আধুনিক গণিতের চর্চাও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন তিনি। সহকারী স্কুল পরিদর্শক হিসাবে বাংলার বিভিন্ন জেলায় কয়েকটি মডেল স্কুল তৈরি করেন বিদ্যাসাগর। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য টাকা শিক্ষা খাতে বরাদ্দ করা হয় তা দিয়ে সমস্ত মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব নয়। ফলে শিক্ষা বিষয়ে ঔপনিবেশিক সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে মনে করতেন বিদ্যাসাগর। এরপরে হচ্ছে নারী শিক্ষা। নারীদের শিক্ষা বিস্তারের প্রতিও বিদ্যাসাগর নজর দিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেছিলেন বিদ্যাসাগর। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলিতে অনেক মেয়েই পড়াশোনা করতো। এটা হলো নারী শিক্ষা। আর সমাজ সংস্কার দিয়ে দেবে 19 শতকের মাঝামাঝি সময় বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন গড়ে তুলেছিলেন। রামমোহনের মতো বিদ্যাসাগরও ব্রিটিশ প্রশাসনের কাছে আইন জারি করে বিধবা বিবাহ চালু করার দাবি জানিয়েছিলেন। 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, কিন্তু সমাজের সর্বস্তরে মোটেই বিধবা বিবাহ জনপ্রিয় হয়নি, বরং বিদ্যাসাগরের ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহ আয়োজন করা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন দিয়েছে, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সূচনা, কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে বয়কট, স্বদেশী ও জাতীয় শিক্ষা আন্দোলন। এই 3 ধারায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গড়ে ওঠে। একটা হচ্ছে স্বদেশী এবং দেশীয় শিল্প। স্বদেশিকতার ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্বদেশী শিল্পপতিরা কাপড়ের কল, ব্যাং, গেঞ্জি, মোজা, বিভিন্ন প্রসাধনী দ্রব্যের কারখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল। জামশেদজি টাটা প্রতিষ্ঠা করেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। বয়কট এক হচ্ছে সূচনা। কৃষ্ণকুমার মিত্রের সম্পাদনায় প্রকাশিত সঞ্জীবনী পত্রিকাতে সর্বপ্রথম বয়কটের সিদ্ধান্ত ঘোষিত হয়। কলকাতার টাউন হলে এক বয়কট সভা আয়োজনের মাধ্যমে এবং পিকেটিং কর্মসূচি পালনের দ্বারা বয়কট আন্দোলনের সূচনা ঘটে। 2 হচ্ছে কর্মসূচি। বাঙালি ছাত্র এবং শিক্ষক স্কুল কলেজ ইংরাজি ভাষায় শিক্ষাগ্রহণ বর্জন করে। উকিল মুহুরী ইংরেজের কোর্ট কাছারি ত্যাগ করে। এমনকি ধোপা, নাপিত, রাঁধুনি সমাজের সকল স্তরের কর্মীরা তাদের ইংরেজ মালিকদের সঙ্গ ত্যাগ করে। সেই সঙ্গে বিদেশি দ্রব্যের দোকানের সামনে লাগাতার পিকেটিং চলতে থাকে। জাতীয় শিক্ষা আন্দোলন। পটভূমি, কার্লাইল সার্কুলার, লিওন সার্কুলার, পেটলার সার্কুলার ইত্যাদি আইন ছাত্র সমাজ ও শিক্ষা ক্ষেত্রকে ব্যাপক নাড়া দেয়। উদ্দেশ্য, জাতীয় শিক্ষা আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিদেশি শিক্ষা বর্জন করে ছাত্রদের দেশীয় শিক্ষা প্রদানের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করা। প্রসার, পূর্ববঙ্গের রংপুরে কালীপ্রসন্ন দাশগুপ্ত এবং ব্রজসুন্দর রায়ের নেতৃত্বে প্রথম জাতীয় বিদ্যালয়টি স্থাপিত হয়। নভেম্বর মাসে কলকাতার শচীন্দ্র বসুর সম্পাদনায় প্রতিষ্ঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে কলকাতায় এক সভায় 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। অরবিন্দ ঘোষকে অধ্যক্ষ করে একটি জাতীয় মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ত্রুটি বা সীমাবদ্ধতা, প্রয়োজনের তুলনায় স্বদেশী দ্রব্যের যোগান কম থাকা এবং স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম হওয়ায় শ্রমিক, কৃষক সহ সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ দূরে সরে থাকে। অন্যদিকে ধর্মীয় প্রতীক ব্যবহৃত হওয়ায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়।